দর্শক, পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা নীরবে নিভৃতে কাজ করে চলেছেন দেশের জন্য, জনগণের স্বার্থে, যারা বাংলাদেশে না থেকেও বাংলাদেশের উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করে চলেছেন। এমনই একজন হলেন আমাদের আজকের অতিথি। আমাদের সঙ্গে আছেন গবেষক এবং বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম মহাসচিব জনাব রাকেশ রহমান। স্বাগতম ভাইয়া, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আরটিভির যারা দেখছেন এবং যারা দেখবেন সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আপনাকেও স্বাগতম। এবং একই সাথে আসলে আজকের আয়োজনে আপনার ব্যক্তিজীবন, কর্মজীবন, আপনার রাজনীতি এবং দেশ নিয়ে ভাবনা সবকিছুই শুনতে চাই। একদম শুরুতে ভাইয়া আপনার কাছে জানতে চাইবো যে আপনার শৈশবটা কেমন ছিল? আমার শৈশবটা খুবই চমৎকার ছিল। আমি আসলে ফিরে যেতে চাই আমার সেই স্কুল জীবনে, কলেজ জীবনে, যেখানে ছিল না বিন্দুমাত্র কোনো কোথায় ছিল? টেনশন। আমার স্কুল বেড়ে ওঠা KL জুবলি হাই স্কুল, বাংলা বাজার। আচ্ছা। এবং তারপরে আমি চলে যাই কলেজ অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, কোজা থেকে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করি। আচ্ছা। এই সময়টা আমার কাছে মনে হয় যে আমি যদি ফেরত পেতে পারতাম, বিশেষ করে আমার কলেজ জীবনটা, এই 2 বছরটা আমার কাছে মনে হয় যে স্বর্গীয় একটি সময়। আচ্ছা, আমি ওই সময়টা ফেরত পেতে চাই। সত্যিই তাই। আসলে শৈশব, কৈশোর এবং যৌবনের যে সময়টা আপনি বলছেন সেটা জীবনের আসলে সোনালী সময়ই বলা যায়। জি ভাইয়া, আপনার বিষয়ে আমরা যতটুকু জেনেছি যে আপনার পরিবার একটা মুক্তিযোদ্ধা পরিবার, আপনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনার বাবা এবং চাচা দুজনই আসলে স্বনামধন্য ব্যক্তি। আমরা যেটা জেনেছি যে আপনার বাবা ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা এবং আপনার চাচা মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। জি তাদের সম্পর্কে যদি একটু ছোট্ট করে বলেন। আমার বাবা একজন শিল্পিক মানুষ ছিলেন। তিনি মানুষকে জাগিয়ে তুলতে পছন্দ করতেন। তিনি নাট্য পছন্দ করতেন এবং চলচ্চিত্র পছন্দ করতেন। চলচ্চিত্র তার একটি অবদান ছিল এবং রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন না, কিন্তু মানুষের মাঝে তিনি বেঁচে থাকতে পছন্দ করতেন। যদিও উনি মারা গিয়েছেন অনেক আগে, এবং মানুষ এখনো তাকে ভালোবাসেন, তার সেই ভালোবাসার ছোঁয়ায়। এবং তারপরে আমার আরও 3 চাচা ছিলেন, এবং বিশেষ করে মতিউর রহমান রেন্টু, যিনি আমার ফাঁসি চাই বইয়ের লেখক। উনি তো এখন মানে বাংলাদেশে একটি বই লেখে যে বিখ্যাত হয়ে যান, কারণ এই বইয়ের প্রত্যেকটি লাইন মানে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে বিগত 17 বছরে। আচ্ছা। তো সেই কারণে বলতে হয় যে আমি চেষ্টা করি আমার বাবার আদর্শে ধরে রাখতে, যে মানুষের মাঝে ভালোবাসা দিয়ে, ভালোবাসার বন্ধনে আমি বেঁচে থাকতে চাই 1000 বছর। খুব সুন্দর কথা বলেছেন। এবং আপনার বাবাও আসলে একই আদর্শের মানুষ ছিলেন, যে নিজের কর্ম দিয়ে আসলে নিজেকে বাঁচিয়ে রেখেছেন, বা এখনো যে সন্তানদের মনে এত উজ্জ্বলভাবে আছেন, এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া আমি বলবো। ভাইয়া, আপনার সম্পর্কে আমরা যেটা জেনেছি যে দীর্ঘ 1 যুগ পরে আপনি দেশে এসেছেন গত বছর। কেমন লাগলো এত বছর পর দেশে এসে? আমি আসলে দেশকে এমনভাবে অনুভব করতাম, মাঝে মধ্যে আমি একাকিত্বে বসে থাকতাম, গান শুনতাম, আর মনে হতো যে সেই ঘোরের ভিতরে আমি হয়তো আমার সেই ফরাসগঞ্জের বাড়ির ছাদে বসে আছি, আচ্ছা। এবং সময়টা শেষ হয়ে যাবে, আমাকে ব্যাক করতে হবে লন্ডনে। আচ্ছা। ঠিক এইভাবে আমি অনুভব করেছি 17টি বছর। আমি আমার আম্মাকে দেখেছি 10 বছর পরে। আচ্ছা। জীবনের যে একটা মানে মায়া ছিল, যে একটা ভয়, পিছু টান, আসলে এই জীবনটা আমরা ওইভাবে চাইনি কখনো। আমরা চেয়েছি মানুষকে ন্যায্য কথা বলবো, মানুষের কথা বলবো, সেই কারণে যে জীবন দিতে হবে। এই দেশে এই জিনিসগুলো আমাদেরকে খুবই পীড়া দিয়েছে। আমরা জানি না এখানে কে কিভাবে দেখেছে, অনেকে স্বজনহারা হয়েছে, কিন্তু আমাদের দেশ এত কষ্টে অর্জিত একটি দেশ, আমরা এইভাবে আসলে দেখতে চাইনি। সত্যিকার অর্থেই তাই। এবং আপনি আপনার জায়গা থেকে আসলে সেই সময়গুলোতে বসে থাকেননি। আপনি কখনো কলম শক্তি দিয়ে আপনি আপনার যে মনের ভাবটা সেটা প্রকাশ করেছেন, অথবা কখনো নিজে বক্তব্য দিয়ে সেটা প্রকাশ করেছেন। আমরা সেই বিষয়গুলোতে যাব। একটু লন্ডনের জীবন সম্পর্কে শুনি, কেমন ওখানে? আমি লন্ডনকে অনুভব করি টেমস, বুড়িগঙ্গা। আমার একটি ঢাকাইয়া ভাষায় আমি প্রিয় করতাম যে আমি টেমসে ভালোবাসা দিয়ে দিতাম, সে ভালোবাসা পানি গড়িয়ে বুড়িগঙ্গায় চলে আসতো। বাহ। অনুভূতিটা কিন্তু আমি কিন্তু যেমন মগবাজার খুঁজে ফিরি মাইল্যান্ডে, টেমসের পাটটা আমি বুড়িগঙ্গায় খুঁজে ফিরি। তো এইভাবে আমি ঢাকাকে খুঁজে বেড়াই লন্ডনে। আচ্ছা। এবং সেখানে আমি যেমন আমরা এলিফ্যান্ট রোড খুঁজি আমি কোনো একটা এরিয়ায়, এভাবে কিন্তু আমি খুঁজি, সিমিলারিটি বের করি এবং এনজয় করি সেখানে বসে বসে। আপনার কাছ থেকে শুনতে চাইবো যে গেল 1 বছরে বাংলাদেশে কি ধরনের পরিবর্তন দেখলেন, এবং বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে যদি আপনার কোনো বিশ্লেষণ থাকে। দেখুন, আমরা 5ই আগস্টের আগ পর্যন্ত একটি স্বপ্ন নিয়েছিলাম। আমরা উজ্জীবিত করেছি তরুণদেরকে, নামতে হবে রাজপথে, নিজ অধিকার প্রয়োজনে। তরুণরা নেমেছে ঠিকই, কিন্তু যেভাবে আমরা চেয়েছিলাম যে নিঃস্বার্থ দেশকে ভালোবেসে তারা কাজ করবেন, আমরা দেখেছি সেখানেও বিভাজন।
প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ফিরে গিয়েছে তাদের ক্যাম্পাসে বা বাসায়, কিছু ছেলেমেয়েরা নেমেছে রাজনীতিতে, আমরা মোস্ট ওয়েলকাম জানাই তাদেরকে। কিন্তু যখন আমরা দেখি এই রাজনীতির পিছনে স্বার্থ কাজ করে, দুর্নীতি কাজ করে, আমি আবারও ব্যথিত হই। ওই আবারও স্বপ্নভঙ্গের সেই জায়গাগুলো আমি দেখছি। এবং রাজনৈতিক অস্থিরতা কিন্তু এখন দেশে চলছে। মানুষকে ভালোবেসে 17 বছর যে নিপীড়ন সহ্য করার পরে যারা এখন মুক্ত হলেন, তাদের উচিত ছিল মানুষকে ভালোবেসে মন জয়ের মাধ্যমে, তা না করে কিন্তু আমরা সেই আবারও আর্থিক সচ্ছলতার দিকে আমরা রাজনৈতিক পথ পা বাড়াচ্ছি। সেটা কিন্তু আবারও আরেকটি মানে ভয়ের কারণ হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। আমি এটা ব্যথিত ফিল করছি। আমরা আসলে ফলাফলের জন্য একটু অপেক্ষাও করব যে ফলাফলটা আসলে ফাইনালি কি হয়। তারপরেও আপনারা যারা জ্ঞানী মানুষ আছেন তারা অবশ্যই একটা আন্দাজ করতে পারেন। সেই জায়গা থেকেই হয়তো বা আপনার যে আরতি যেটা আপনি বলছেন সেটা একটু শুনতে চাই। যে আসলে আপনি বলছিলেন যে উজ্জীবিত করেছেন ছাত্রদেরকে, কিভাবে উজ্জীবিত করেছেন? দেখুন, আমার লেখা প্রত্যেকটা আর্টিকেলে, যেমন বাংলা মেল 24 বন্ধ হয়ে গিয়েছে পত্রিকা, 38টা অনলাইন পত্রিকা বন্ধ করে দিয়েছে, লাস্টের দিনকালের মতন পত্রিকাও তারা বন্ধ করে দিয়েছে। আমি চেষ্টা করেছি যে সমস্যাগুলো মানুষ নিজে থেকে না নামলে, যেমন এই আন্দোলনে দেখেন, যদি ছাত্ররা এই আন্দোলন করতো, জনতা যদি সম্পৃক্ত না হতো, একটা রিক্সা চালক তার জীবনের মায়া ত্যাগ করে পানি বিলিয়েছে। এই যে মুক্তিযোদ্ধার চেতনা, এই যেই চেতনা আমরা 71-এ দেশ স্বাধীন করেছিলাম, মুক্তিযুদ্ধের চেতনাটা কি? চেতনাটা হচ্ছে আমার নিজের জীবনের বিনিময়ে বাদ দিয়ে আমি অন্যকে সাহায্য করব। যেই চেতনায় মুগ্ধ জীবন দিয়েছে। মুগ্ধ কি এই জীবনটা দিয়েছে একটা পরাধীন জীবনের জন্য? চেতনার কারণে। সেই চেতনা কিন্তু বারবার জাগ্রত হয় না। 1971 সালে হয়েছে, আবার 25-এ এসে হয়েছে। কিন্তু এখন যদি এই 24-এর চেতনা এবং 71-এর চেতনা বিফলে চলে যায়, আবার কিন্তু জাতি পিছিয়ে পড়বে। অবশ্যই এই চেতনাটা আমরা ধরে রাখতে চেয়েছিলাম। এই চেতনাটা জাগানোর জন্য জাতি কিন্তু 17টা বছর, আমি একা না, অনেক লেখক, অনেক কলামিস্ট, অনেক উপস্থাপক, উপস্থাপিকা চেতনাটা জাগিয়ে তুলেছেন। কিন্তু তারা কিন্তু ব্যথিত হবেন। সেইটাই আমরা বলতে যাচ্ছি, যে চেতনাটা যাতে নষ্ট না হয়। ভালোবাসার বন্ধনে, ঐক্যের মাধ্যমে আমরা একটা দেশ গড়তে চেয়েছি। আপনি বলতে চাচ্ছেন যে অনেকগুলো মানুষের সমষ্টিগতভাবে একটি চেতনা যেটা অর্জিত হয়েছে সেটা যেন রক্ষা করি আমরা, সেটা যেন নষ্ট না হয়, এমন সুন্দর একটি চাওয়া আপনার। ভাইয়া, আমরা যতদূর জানি যে আপনি কলাম লেখেন, জি, এবং আপনি বিভিন্ন সময় বিএনপির রাজনীতি এবং দলটির নেতৃত্ব নিয়েও বিভিন্ন লেখা লিখেছেন, কথা বলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সুন্দর বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি বিএনপি চেয়ারপারসনকে মাদার অফ ডেমোক্রেসি আখ্যা দিয়েছেন। জি। এই যে মাদার অফ ডেমোক্রেসি আখ্যা দিলেন, এটা তো এখন জনমানুষের মুখে মুখে। কেমন লাগে আপনার? এবং আপনার থেকে শুনতে চাই যে এই ঘটনাটাকে আপনি বিশ্লেষণ করবেন কিভাবে? আমি ডিসেম্বর 2013 শেষের দিকে আমি একটা আর্টিকেল লিখব, হঠাৎ আমার মাথায় আসলো মাদার তেরেসা। তাকে স্টাডি করতে করতে ডেমোক্রেসি নিয়ে তো কেউ এত স্যাক্রিফাইস করেনি যেটা বেগম খালেদা জিয়া করেছেন। উনি 3 বারের প্রধানমন্ত্রীও ছিলেন, এবং 2013-তে যখন আমরা দেখলাম বাল্য ট্রাক দিয়ে ওনাকে আটক করলেন, উনি ডেমোক্রেসির জন্য রাস্তায় বেরিয়ে আসতে চেয়েছিলেন। এবং ওনার যে স্যাক্রিফাইসগুলো, ওনার 2টা ছেলেকে নির্বাসনে রেখে, উনি তো পারতেন বাইরে গিয়ে স্যাক্রিফাইস করে এই 16 বছর 17 বছর ছেলেদের সাথে জীবনযাপন করতে। উনি একা এখানে জীবনযাপন করলেন, পরিবার পরিজন, ছেলের বউ, বা যে ধরনের রাজনীতিকরা যে আপোষ ছাড়া, তাকে কিন্তু অফার ছিল যে আপনি চলে যান। সেই বিশ্লেষণ করলেই কিন্তু আমি তাকে 2013 শেষের দিকে আমার একটি বই পাবলিশড হয়, যেটা অদেশের মাঝে দেশপ্রেম। সেই বই আমি লিখেছিলাম। তারপরে এইটি আমার দেশ পত্রিকায় আমি আর্টিকেল আকারে এটি আসছে 25শে মে 2014-তে, এবং সেটি নিয়ে যুগান্তর এবং বাংলাদেশের অন্যান্য পত্রিকাও এটি নিয়ে তারা প্রতিবেদন করেছেন, এবং অনেকে এই রেফারেন্স দিয়ে অনেক আর্টিকেলও লিখেছেন। এই কারণেই তাকে দেওয়া যে আসলে পৃথিবীর কোনো দেশে ডেমোক্রেসি নিয়ে কোনো রাজনৈতিক কেউই এখন পর্যন্ত এটা করেননি। সেই ট্রেসা থেকে মাদার অফ ডেমোক্রেসির উপাধিটা আমি তখন তাকে দিয়েছিলাম। চমৎকার। আসলে এত সুন্দর এবং অর্থবহ একটি নাম দিয়েছেন, উনি কি কখনো জেনেছে বা তার অভিব্যক্তি প্রকাশ করেছেন? দেখেন, লেখকরা কখনো জানাতে যান না, এটা আমাদের দায়িত্ব না। আপনাকে যদি কেউ সম্বোধন করেন, সেটা তারা এত বড় পদে থাকেন, 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন,
তাদের রাজনৈতিক উপদেষ্টারা আছেন, অবশ্যই এটা জানার কথা। এটা পেপার পত্রিকা, তো এটা তো ফেসবুক না, গণমাধ্যমে আসলে সবাই জানবেন, জানার কথা। আর আমি শিহরিত হই যখন এই নামটি উচ্চারিত হয়। একটা শব্দ যখন আপনি তৈরি করবেন তখন কিন্তু সেই শব্দটা আপনাকে শিহরিত করবে, যেটা আমার তৈরি করা শব্দ। শব্দটা কিন্তু আমার আগে কেউ উচ্চারণ করেনি, সেটাই কোথাও কোনো রেকর্ড এখন পর্যন্ত নেই। এবং সেই কারণে আমার ভালো লাগে যে আমি একজন মহৎ ব্যক্তিত্বকে একটি উপাধি দিয়েছি, সেটা কোনো কিছুর বিনিময়ে নয় কিন্তু, যে সে আমাকে দিয়ে কি ধন্যবাদ দিবে, বা আমি কখনো যাইও নাই তার কাছে। আচ্ছা, এই কারণে যাইনি যে জিনিসটা হয়তো আমার কাছে লজ্জা বোধ হয় যে আমি কি ওই কারণে যাচ্ছি যে আমি দিয়েছি, সেই কারণে আমি কিন্তু তাদের কাছ থেকে যথেষ্ট দূরত্ব বজায় নিতান্তই রেখে আপনার থাকি। ভালো লাগা থেকেই আসলে জি, আপনি নামটা জি, দিয়েছেন, এবং এটা আসলে ভেতর থেকে আপনার একটা অনুভূতি, আপনার একটা বোধ, আমি বলবো যে আপনি বোধ করেছেন যে তার সাথে এই নামটা যায়, বা তার যায়, পূর্ব চরিত্রের অভিজ্ঞতাগুলো, সাথে হ্যাঁ, মাধুর্য। অভিজ্ঞতাগুলো যেভাবে আপনি দেখেছেন বা পর্যবেক্ষণ করেছেন তার আলোকেই দিয়েছেন। আপনি কিন্তু শুধু ম্যাডামকে উপাধি দিয়েই থেমে থাকেননি। আপনি যেটা করেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার সহোদর মরহুম আরাফাত রহমান কোকোকে আপনি শিশু মুক্তিযোদ্ধা একটা স্বীকৃতি দেওয়ার যে দাবি, সেটা খুব জোরালোভাবে জানিয়েছিলেন। একটু সেই ঘটনাটা শুনি যে কিভাবে এটা যখন বোধ করলেন। আরাফাত রহমান কোকো মারা যান, তখন বাংলাদেশ থেকে অনেকেই আমাকে ফোন দিল। আমি ওই সময়টা আমার খুব ফ্লপ সময় যাচ্ছিল। লেখকদের কিন্তু মাঝে মধ্যে খুব ফ্লপ সময় এটা যায়, প্রত্যেকটা লেখা ক্যারিয়ারেই, আসছে না। প্রত্যেকটা ইন দিস প্রফেশনেই টাইম যায়। আমি শুনে খুব মর্মাহত হলাম। আমি মালয়েশিয়া ফোন দিলাম এবং শুনলাম ঘটনাটি সত্যি। তো ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে আমি দেখলাম আওয়ামী লীগ অনেক অপপ্রচার করে, কোকো খালেদা জিয়ার ছেলে না, এই না, সেই না, ওই না। বিএনপির পক্ষ থেকে কেউ কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করেননি। তখন আমি দেখলাম আরাফাত রহমান কোকো মুক্তিযুদ্ধের সময় 6 মাস বয়সী হিসেবে আটক ছিলেন, এবং তারেক রহমান সাহেব উনিও আটক ছিলেন। যারা দেশের জন্য স্যাক্রিফাইস করেছে, একটি সেলের ভিতরে আটক ছিলেন, যদিও ওনারা প্রোটোকল মেনটেন করে কিন্তু আটক ছিলেন, কিন্তু আপনি তো একটা রুমের ভিতরে আটক ছিলেন, আপনার খাবারের সমস্যা হয়েছে, আপনার ঘুমের সমস্যা হয়েছে। মুক্তিযোদ্ধা আসলে কারা? যারা দেশের জন্য যুদ্ধ করেছে, যারা দেশের জন্য স্যাক্রিফাইস করেছে, তাদেরই কিন্তু আমরা মুক্তিযোদ্ধা বলি। তো সেই কারণ থেকে ইতিহাস সাক্ষী দেয় যে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো দেশের জন্য সেই 5 মাস যে স্যাক্রিফাইস করেছে, সেই থেকে তাদেরকে আমরা শিশু মুক্তিযোদ্ধা না বলার কোনো কারণ নেই। এবং স্থানকাল পাত্রের ভিত্তিতে তারাই হচ্ছেন সেই সময়কার শিশু মুক্তিযোদ্ধা। সেটাই আমার ওই সময়কার আর্টিকেল ছিল। এবং এটা পরবর্তীতে 2023-এ বিএনপির মহাসচিব উনিও এটি ঘোষণা দিয়েছেন, তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা, কিন্তু উনি কোনো বিশ্লেষণ করেননি। আচ্ছা, তো সেটাও আমার শুনলে খুব ভালো লাগে যে আসলে শব্দগুলো তো আমি তৈরি করেছি এবং আমি দিয়েছি, তো জিনিসটার মাধুর্য আমি জানি, কার সাথে কোন শব্দটার কোন সম্মানটা যায়। এটা কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য না, শুধু নিছক একটি সম্মান আর কি। দেশের জন্য তারা করেছেন, তারা এটার প্রাপ্য। এবং এইটা দেওয়ার পিছনে কারণ ছিল, তৎকালীন সরকার কিন্তু বিএনপিকে তারা মুক্তিযোদ্ধার দল নয়, তাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম নিয়ে নিবেন, এই ধরনের কথোপকথন ওই সময় কিন্তু খুব বেশি হচ্ছিল। সেই কারণেই কিন্তু আরো বেশি জিনিসটা মানে প্রচারিত হয় আর কি। আপনি যে সময়টার কথা বলছেন সে সময় তো আসলে বাক স্বাধীনতাই ছিল না এক প্রকার, এবং একই সাথে সাধারণ মানুষ যে রাজনীতি করবে সেটার অধিকারও ছিল না। সে সময়ও আপনি লন্ডনে এবং পাশাপাশি ইউরোপ জুড়ে ফ্যাসিস্ট হাসিনার বিভিন্ন অপকর্ম নিয়ে বিশ্বের মানুষের কাছে কথা বলেছেন এবং সেই জিনিসগুলো তুলে ধরেছেন। আমরা একটু সে সময়ের কিছু অভিজ্ঞতা আপনার মুখ থেকে শুনতে চাই। আমি 2014 সালে আমি হাসিনা যখন ইতালিতে গেলেন, বাংলাদেশের র্যাবের আর্মস কেনার জন্য ইতালিয়ান গভর্নমেন্টের সাথে তার একটি ডিল ছিল, এবং সেখানে আমি প্রোটোকল ব্রেক করে আমি ইতালিয়ান জার্নালিস্টদের সাথে কথা বলি, এবং সেখানে তারা নিউজ করে যে বাংলাদেশ একটি স্বৈরাচারী দল, স্বৈরাচারী দেশ। এবং তার পরবর্তীতে হাসিনা সরকার যখন চলে আসেন, ইতালিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের র্যাবকে সেই চুক্তি দেননি, আর্মস দেননি। এটা আমার একটা সফলতা। তারপরে গত এই আন্দোলনে যখন জুলাই মাসে চরম আন্দোলন চলছিল, তখন আমি আমাদের লোকাল গভর্নমেন্ট এবং আমাদের লোকাল এমপির মাধ্যমে আমি ফরেন মিনিস্টার বরাবর যে লেটারটা দেই, তা একদিন পরেই ইউকে ফরেন মিনিস্টার তারা কিন্তু স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন যে তারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চান। আচ্ছা, ইউকে কিন্তু ফার্স্ট দিয়েছেন, আপনারা চেক করে দেখবেন, ইউকে ফার্স্ট।
তারপরে কিন্তু ইউএসএ বা অন্যান্য দল তারা স্টেটমেন্ট দিয়েছেন ছাত্রদের উপর নির্যাতন হচ্ছে। এই দুটি আমি বলবো যে আমার লবিং এর সর্বোচ্চ সফলতা। আমি চেষ্টা করেছি, মানে বিষয়গুলো তাদের পর্যন্ত পৌঁছানোর যে দায়িত্বটা পৌঁছানোর যে ছিল দায়িত্ব, সেটা আপনি সেটা আমি করেছেন। চেষ্টা করেছি। দারুণ। আসলে এটাও অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ, এবং প্রত্যেকেই যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে নিজের দায়িত্বগুলো করি, আমাদের আওতার মধ্যে যতটুকু আছে ততটুকু করি, দেশ এগিয়ে যায়, মানুষ এগিয়ে যায়, সমাজও এগিয়ে যায়। ভাইয়া, প্রবাসে আছেন তো 1.5 যুগ, না? জি। কেমন লাগে আসলে দেশের বাইরে? ভালোও লাগে, কষ্টও লাগে। প্রবাসকে সাজিয়ে নিতে হয় নিজের মতন। যদি আপনি থাকতে চান, জি। এখন আপনাকে ওইভাবে সাজিয়ে নিতে হবে। আমি সাজিয়ে নেই। আমার দেশের জন্য খুব খারাপ লাগতো, এখন খুব ভালো লাগে, স্বাধীনভাবে আসতে পারছি। আবার ভয়ও লাগে যে সেই অপশক্তিগুলো তো এখনো আমাদের আশপাশে রয়ে গিয়েছেন, তারা ক্ষতি করবার কোনো চেষ্টা করেন। ভয় লাগে, আবার নির্ভয়ে আসি যে যা হবার তাই হবে। যতদিন তারা যে বিদেশের মাটিতে আমাকেও হয়রানি করেনি তা কিন্তু এই হয়রানির গল্পগুলি আসলে আমরা শুনতে চাই, কিন্তু একটা বিরতির পর। ধন্যবাদ। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। ভাইয়া, যেমনটা বলছিলেন যে দেশের বাইরে আসলে আপনার জীবনযাপন ভালোও লাগে, আবার ভয়ও লাগে, শঙ্কাও লাগে, সবকিছু মিলিয়ে একটা মিশ্র ধরনের প্রতিক্রিয়া আপনার। ভয় লাগে কেন? দেশের বাইরে ভয় লাগে না, দেশে আসলে আসার পরে ভয় লাগে। দেশে বসবাসটা ভয় লাগে, কারণ আমরা কিন্তু নিরাপদ নই। কিন্তু দেশটা আমার খুব ভালো লাগে ঘুরতে। কোন কোন জায়গা থেকে আপনি নিজেকে নিরাপদ বোধ করছেন না? দেখুন, আমি যেখানে আমাকে মানুষ চিনে সেখানে তো আমি নিরাপদ নই। কারণ কি, আপনি একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কাজ করেছেন, তারা তো আপনাকে ভালো চোখে দেখবে না। আবার অনেকে মনে করে যে আমি হয়তো একটা দলের সম্পদ, তারা হয়তো বা আমাকে ক্ষতি করতে চায়। বা আমি যখন বলিষ্ঠ কণ্ঠে বলবো যে ভালোবাসার রাজনীতিতে আসুন, আপনি স্বার্থভিত্তিক রাজনীতি করছেন, আপনি আমাকে পছন্দ করবেন না। এই জিনিসটা তো ভয়ের কারণ। আসলে আমাদের সোসাইটির এমন একটা ট্যাবও আছে, আমি বলবো, যে যখনই আপনার মতের সাথে তার মতের সাথে আপনি মিলছেন না, তখনই আপনাকে তার রং বিরোধিতা শুরু হবে। হ্যাঁ, এটা আসলে এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আপনার কাছে জানতে চাইবো যে দেশের বাইরে থেকেও আপনি বাংলাদেশের রাজনীতিতে একটা প্রভাব রেখেছেন, একটা কন্ট্রিবিউশন আছে, সেটা লেখার মাধ্যমে হোক, আপনার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে হোক। সচেতন বাংলাদেশিরা দেশের রাজনীতিতে আসলে কি ধরনের ভূমিকা রাখতে পারে যারা বিদেশে বসবাস করছেন? আমি বলবো রাজনীতি সবার জন্য উন্মুক্ত, সবাই আসতে পারেন, কিন্তু রাজনীতিতে আসার আগে রাজনীতিটা আপনাকে শিখে আসতে হবে, কি ধরনের রাজনীতি করবেন। কেউ ছবি তুলে রাজনীতি করেন, কেউ রাস্তায় মিছিল করে রাজনীতি করেন। আসলে রাজনীতির ধরনটা আমাদেরকে বুঝতে হবে। আমি আসলে রাজনীতিটা কোন ক্ষেত্রে করব। আমি যেমন মনে করি রাজনীতিটা আপনি জনগণের মন জয় করে আপনার যে প্ল্যানিংটা আছে, আপনার যে প্রকল্পটা আছে, আমি এইটা করতে চাই, আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমি হৃদয় দিয়ে আপনাদের জন্য করব। আবার কেউ আসছেন বাণিজ্য করতে, অনেক রকম ধরন আছে আমাদের দেশে। তো আমি আসলে ওই বিদেশি যারা আছেন তারা কিন্তু বাংলাদেশে যারা রাজনীতি করছেন তাদের থেকে কিন্তু একটু মন মানসিকতা উদার নিয়ে আসেন। আবার অনেকে ধরেন যে স্বার্থ নিয়েও আসেন, কিন্তু ম্যাক্সিমাম উদার নিয়ে আসেন। তারা কিন্তু অনেকে ব্যাহত হয়ে যাচ্ছেন, বলছেন যে ভাই, বাংলাদেশে আসলে আমাদের জন্য না, আমরা সেট আপ করতে পারছি না, কারণ দেশের লোক আমাদেরকে নিচ্ছে না। বাট দেশের লোক তো এটাকে পেশা হিসেবে নিয়েছে, আমরা তো পেশা হিসেবে নিচ্ছি না। ভাইয়া, আমরা ঠিক এই জায়গাতেই আপনি যেহেতু লেখক, আপনাকে আমি বলতে চাই যে শব্দগত অর্থে তো রাজনীতি হচ্ছে রাজার যে নীতি, ব্যাকরণের ভাষায় যদি আমি বলি, আপনার জায়গা থেকে আসলে রাজনীতি কি এবং কাদের রাজনীতিতে আসা উচিত এবং তাদের প্রস্তুতিগুলো কি রকম থাকা উচিত? আমার ধরন থেকে আমি মনে করি আপনার একটা সুন্দর পলিসি আছে, আপনি আপনার এরিয়াটাকে 52 বছর পরে এই জায়গাগুলো পরিবর্তন করতে পারবেন। সেই পলিসি দিয়ে কোনো দলীয় ব্যানার নয়, আপনি আপনার নিজের ব্যানার দিয়ে পাশ করে আসেন। জনগণ বুঝতে হবে যে আপনি দেশের জন্য কাজ করবেন। আর যদি দলীয় ব্যানার দিয়ে আসেন, বড় ব্যানার দিয়ে আসেন, তাহলে তো দলের নামে আপনি আসলেন, আপনাকে ব্যক্তি হিসেবে জনগণ চিনল না। আমাদের দেশে তো তাই হয়। একদমই। আমি চাই আমি 20 বছর পরে এমপি হব, বাট আমি 20 বছর মানুষের পিছনে কাজ করব। তারা আমার জিনিসগুলো দেখবে, আমাকে ভালো লাগাবে, ভালোবাসবে। আমি তাদের মন জয় করে আসতে চাই। আমি কোনো কোনো দলীয় ব্যানার নিয়ে আসতে চাই না। বাট আমাদের প্রচলিত এখন যে রাজনৈতিক ধারা, যে একটা বড় মার্কা পেলে আপনি দলের ব্যানারে বের হয়ে আসলেন, সেটাকে আমি রাজনীতি মনে করি না। আমি মনে করি পলিসি, নতুন নতুন পলিসি আপনারা দেন যে কিভাবে দেশটাকে আমরা পরিবর্তন করতে পারবো, আমাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং যে আমাদের আইন শৃঙ্খলা যেটা আছে,
এই চারটা যদি আমরা একটা সুন্দর পলিসি দিতে পারি, জনগণও ভালো থাকবে। আচ্ছা। এবং তারা কিন্তু চাচ্ছে যে আমরা নতুন কিছু চাচ্ছি। যদিও আমরা দেখছি তারেক রহমানের অনেক রকম প্ল্যানিং আছেন, এখন সেগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত তো আমাদেরকে ওয়েট করতে হবে। তো সেদিকে আমরা একটু আশাবাদী যে ওনার যেহেতু অনেক রকম প্ল্যান আছেন, উনি হয়তো প্রাইম মিনিস্টার হলে এই জিনিসগুলো জাতি দেখবে যে উনি কিভাবে দিচ্ছেন। এখন তাকেও তো সময় দিতে হবে। একদমই। তো সেই কারণে আমরাও আশাবাদী এবং আমরাও অপেক্ষা করছি। তারপরে যারা আসবেন বড় দলের, আমরা বলবো তাদেরকে যাচাই বাছাই করা উচিত যে তারা আসলে কি কারণে সংসদ সদস্য হতে চাচ্ছেন। যেহেতু আপনি দেশের বাইরে আছেন এবং বহির্বিশ্বের অনেক দেশের সাথে আপনার একটা সংযুক্তি রয়েছে যারা রাজনীতির সাথে জড়িত, আপনার কাছ থেকে আসলে বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিক যে প্রেক্ষাপট সেটা একটু শুনতে চাই, যে তারা কি ধরনের অভিব্যক্তি প্রকাশ করছে বাংলাদেশের ব্যাপারে। বাংলাদেশের ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা চাচ্ছে যে কি সৎ আদর্শের দেশ বা পলিটিশিয়ান, কারণ তারা তো দেখছে যে 52 ইয়ার্স কারাপশন আনডেভেলপমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি ছাড়া একটি দেশ চলছে। তারা চাচ্ছে যে এই দেশটি ঠিক আছে গরিব, কিন্তু তাদের হিউম্যান রাইটস এরকম কেন বা মেন্টালিটি এরকম কেন? তারা চাচ্ছে যে একটু চেঞ্জিং মেন্টালিটিতে বাংলাদেশ নিউ জেনারেশন আসুক বা নিউ পলিসি মেক হোক, এবং সেখানে অ্যাটলিস্ট হিউম্যান রাইটসটা লঙ্ঘন হবে না, সেটা তারা দেখতে চাচ্ছে। এবং ইকোনমিটা, করাপশনটা যাতে নেমে আসে। করাপশন বাংলাদেশ থেকে যাবে না, সেটা ওয়ার্ল্ডের অন্যান্য দেশও জানে, কিন্তু একটু লো করাপশনটা তারা চাচ্ছে, মানে নিয়ন্ত্রিত একটা অবস্থায় যাচ্ছে। ঠিক এই জায়গাতে জানতে চাইবো যে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান রাজনীতিবিদদের জন্য কি ধরনের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা তৈরি করেছে বলে আপনি মনে করছেন? প্রবাসী বাংলাদেশিরা তারা আমাদের দেশের একটা মানে গোল্ড, তাদেরকে বলবো। তাদের অবদান অস্বীকার করার মতন ৭১-এও ছিল না, ২৪-এও নেই এবং ভবিষ্যতেও হবে না। তারা যখন বাংলাদেশে দুর্যোগ পড়ে তারা কিন্তু সর্বস্ব দিয়ে এগিয়ে আসে। সো তাদের জন্য আমি বলবো নতুন গভর্নমেন্ট যারাই আসবেন তাদেরকে অবস্থান ক্লিয়ার করতে হবে যে তাদের জন্য কি করবেন। দেখেন এবার সনদে কিন্তু প্রবাসীদের নাম নেই। এই ২৪-এর যে আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ছিল ফার্স্ট ওভারঅল, তারা রেভিডেন্স বন্ধ করে দিয়েছে, আবার যখন দরকার তখন তারা দিয়েছে। প্রত্যেকটি দেশে তারা তাদের মতন করে কর্ম সবকিছু বন্ধ করে কিন্তু তারা আন্দোলনে, তাদের আন্দোলন হয়তো জীবন দেওয়ার আন্দোলন নয়, বাট তারা তো বহির্বিশ্বকে জানান দিয়েছেন, তাদেরকেও তো এই সনদে রাখা উচিত ছিল, এটি তারা করেননি। আচ্ছা, এইভাবে যদি যুগে যুগে সময়ে সময়ে প্রত্যেকটি ইতে যদি প্রবাসীরা অপমানিত হয় এবং তাদেরকে না রাখা হয়, একসময় তারাও কিন্তু দেশ থেকে মুখ ফিরিয়ে নিবে, আর দেশের প্রতি তাদের কোনো প্রেম ভালোবাসা থাকবে না। তাই বলবো আমাদের উচিত হবে যে তাদেরকেও আমরা সম্মান দিয়ে সম্মানজনক অবস্থানে রেখে দেশটার প্রতি তাদেরও অনেক অবদান রয়েছে এবং ভূমিকা রয়েছে, তাদেরকে সেই অবস্থা এবং সেই ভূমিকায় রাখার চেষ্টা করবো আমরা। খুব সুন্দর একটি কথা বলেছেন। আপনার কাছে এই মুহূর্তে জানতে চাইবো যে বাংলাদেশের ঐক্য রক্ষা এবং ভবিষ্যৎ নির্বাচন তো এখন সকলের মুখে মুখে, ঠিক এই জায়গাতে আপনার কাছে জানতে চাওয়ার বিষয় যেটা, সেটা হচ্ছে নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি? কি ধরনের নির্বাচন আপনি আশা করেন? আমি আশা করছি নির্বাচন বলছেন অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে দিবেন, এখনো হালনাগাদ শুরু হয়নি, ল অ্যান্ড অর্ডারের কোনো পরিবর্তন হয়নি। আমি আশাবাদী না যে ওনারা ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন দিয়ে দিতে পারবেন, বাট ওনারা আন্তরিক হলে কিন্তু এখনো যথেষ্ট সময় রয়েছে। ফেব্রুয়ারির মধ্যে দিতে পারবেন না, এটা কেন মনে হচ্ছে? পারবেন না কারণ হালনাগাদ এখনো হয়নি, হালনাগাদ হতে ৩ থেকে ৪ মাস চলে যাবে। অনেক ভুয়া ভোটার রয়েছে, অনেক এরিয়াগত সমস্যা রয়েছে, যেমন নির্বাচনী এরিয়াগুলো তারা বাড়িয়ে দিয়েছিল তাদের কারণে, তো সেগুলো তো সব অ্যাটলিস্ট সংস্কার করতে হবে। তারপরে আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো বা তারা একটা জিলের প্রক্রিয়া চলছে, হয়তো বা শেষ মুহূর্তে গিয়ে এটাকে আরো একটু এক্সটেন্ড করবে। তো আমার মতে কি দেশের গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন দিয়ে নির্বাচনে জয়ী সরকার বা গণতান্ত্রিক যারা সমর্থন নিয়ে আসবে তাদের ম্যান্ডেটরি থাকে যে তারা বিভিন্ন রকম ল চেঞ্জ করবেন। আচ্ছা, তো এটা না দেওয়া পর্যন্ত কিন্তু দেখেন ইকোনমিও কিন্তু খুব একটি মানে ইতে যাচ্ছে না, কেউ বিনিয়োগ করছে না বাংলাদেশে। এটাও কিন্তু আমাদের জন্য খুব কষ্টদায়ক বা আমাদের দেশের ইকোনমিতে কিন্তু বেশ এফেক্টেড। আপনার মুখ থেকে যেহেতু সংস্কারের বিষয়টা চলে এলো, আপনার কাছ থেকে জানতে চাইবো যে কি ধরনের সংস্কার আসলে আপনি প্রত্যাশা করেন? আমি প্রত্যাশা করি এভরি 5 ইয়ার্স পর পর কেয়ারটেকার গভর্নমেন্টের যে রুলসটা আছে এস্টাবলিশমেন্ট করতে হবে, জি, যাতে কোনো মেজরিটি পার্টি ক্ষমতায় এসে যাতে সেটাকে ব্রেক না করতে পারে। সেকেন্ডলি, বিগত সরকারের বিশেষ করে শেখ হাসিনার যে নির্যাতন নিপীড়ন, যে হত্যা,
এবং তার সহযোগী যারা আছে তাদের বিচারটা 3 মাসের ভিতরে দ্রুত বিচার আইনে করে রায়টা দিয়ে আন্তর্জাতিক আদালত থেকে তাদেরকে বাংলাদেশে ব্যাক করাতে হবে, যাতে পরবর্তীতে কেউ স্বৈরাচারী হওয়ার সাহস না করেন। থার্ডলি, লয়িং অর্ডারটা দ্রুত পরিবর্তন করে নির্বাচন দিয়ে দিতে হবে। এখনো কিন্তু শোষকদের অনেকে বড় বড় উচ্চপদস্থ জায়গায় বসে রয়েছে, সচিবালয়ে বসে রয়েছে, পুলিশে বসে রয়েছে, তো বিভিন্ন সেক্টরে তারা বসে আছেন। তাদের হিস্ট্রি চেক করে তাদেরকে রদবদল নয়, তাদেরকে পানিশমেন্ট দিতে হবে, দিয়ে নতুন নিয়োগ কিন্তু এটা কি একটা সময় সাপেক্ষ ব্যাপার মনে হচ্ছে না? খুব একটা সময় সাপেক্ষ না, এটা ছেলে সরকার 1 মাসের ভিতরে করতে পারে। খুব একটি সময় সাপেক্ষ না। যিনি দেশ চালাবেন, অনেকগুলো সেল রয়েছেন কাজ করার জন্য। এত 1 বছর চলে গেছে, এখন আমরা কোনো রকম কোনো ফিডব্যাক পাইনি এটা, এবং বরঞ্চ অনেক রকম দুর্নীতি এর ভিতরে হয়েছে, আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। তো এই জিনিসগুলো না করে দ্রুত 1 মাসের ভিতরে এই জিনিসটা নিলে, হয়তো 3-4 সেল তৈরি করলে নির্বাচনটি সুন্দর হবে। এবং বিচার প্রক্রিয়া হলে কিন্তু স্বৈরাচারী যারা আছেন তারা সাহস পাবেন না সামনের দিকে। এখনো দেখেন তারা স্টেটমেন্ট দিচ্ছেন নির্বাচন নিয়ে, তারা স্টেটমেন্ট দিচ্ছেন বিভিন্ন প্রক্রিয়া। এই জিনিসগুলো এখন প্রযোজ্য নয়। আর আওয়ামী লীগের উচিত হবে যে তারা জনগণের কাছে ক্ষমা চেয়ে, তারা যদি কেউ রাজনীতি করতে চান নিউট্রাল হয় তো ঠিক আছে, তারা আসুক, অসুবিধা, কিন্তু ক্ষমা তো চেতে হবে, তারা তো হার মানছেন না। আচ্ছা, চমৎকার। আসলে ভাইয়া, আমরা আজকে যে গল্প করছি বা আমরা কথাগুলো প্রত্যেকটি বাঁকে বাঁকে বা ভাজে ভাজে কিন্তু আমরা দেশকেই খুঁজে পাচ্ছি, যে দেশের উন্নয়ন কিভাবে সম্ভব, দেশকে নিয়ে ভাবনা। আমরা যদি বাংলাদেশকে নিয়ে ভাবনার কথাই আপনার কাছ থেকে জানতে চাই, যে স্বপ্ন কি কি দেখেন এই নিজের দেশ নিয়ে? আমি স্বপ্ন দেখি, দেশটা তো অনেক বড়, আমি স্বপ্ন দেখি আমার পুরান ঢাকা, আমার এরিয়াটা যদি আমাকে কেউ পাওয়ার দিত, আমি টুরিস্ট পয়েন্ট করতাম, যেখানে মানুষ আসবে, দেখবে। কত সুন্দর স্থাপনা রয়েছে এখন আমাদের। বুড়িগঙ্গার পাড়টা আমি বসবো, বিভিন্ন টুরিস্ট হোটেল থাকবে। আমি জানি না এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে কিনা। আমি এই ধরনের স্বপ্ন দেখি, আমার দেশটা, ঢাকাটা কত সুন্দর হবে। আমি ঢাকার ভিডিও দেখেছি উপর থেকে, নিচে নামলে দেখা যায় অরিজিনাল বাস্তবতাটা কি। একটা পরিষ্কার ঢাকা হবে, একটা আইন শৃঙ্খলাতে সিসি ক্যামেরা এবং যে নিয়ন্ত্রণগুলো থাকবে, ক্রাইমটা কমে যাবে। আমি চাই আমি নির্দ্বিধায় ঢাকায় হেঁটে বেড়াবো শান্তিতে, এবং সেই ঢাকার পরিবেশটা হবে চমৎকার, যেখানে থাকবে না কোনো পরিবেশ দূষণ, শব্দ দূষণ। সেরকম একটি ঢাকা আমি চাই। আসলে আমি একজনের কাছে শুনেছিলাম যে স্বপ্ন যখন দেখতে হয় তখন নাকি অনেক বড় করে স্বপ্ন দেখতে হয়। বড় স্বপ্ন যদি ছোঁয়া নাও যায়, তার পরের ধাপে স্বপ্ন ছোঁয়া যায়। সত্যি আপনি এমনটাই স্বপ্ন দেখছেন, এবং আপনার স্বপ্ন আসলে আমাদেরকেও স্বপ্ন দেখাচ্ছে, এবং আর টিভির যারা দর্শক আছে তারাও স্বপ্ন দেখছেন আপনার কথা শুনে, হয়তো বা সেই স্বপ্ন আরো অনুপ্রাণিত হচ্ছে। শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন বাস্তবায়নের পিছনে ফোর্স করতে হবে, জোর দিতে হবে এবং বাধ্য করতে হবে, যেভাবে আমরা 24-এ বাধ্য করেছি। চমৎকার। যদি আরটিভির প্রবাসে পরবাসে দর্শকদেরকে আপনার কিছু বলার থাকে বলতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং দেশটাকে ভালোবেসে শুধু বাধ্য করার জন্য ফোর্স করতে হবে, যে যার অবস্থান থেকে চাপ প্রয়োগ করুক। আমরা এটা চাই, এটা করতে হবে, তাহলেই বাস্তবতা বা বাস্তবায়ন হবে। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আজ আমরা কথা বলছিলাম বিশিষ্ট গবেষক এবং রাজনৈতিক রাকেশ রহমানের সাথে, যিনি কথা বলেছেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে জনমত গড়ে তোলা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের নতুন বাংলাদেশ গঠনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে। এছাড়াও আজকের আলোচনায় উঠে এসেছে দেশপ্রেম, ত্যাগ, নেতৃত্ব এবং নতুন সম্ভাবনার কথা। আমরা বিশ্বাস করি এমন সাহসী এবং দূরদর্শী নেতৃত্ব আমাদের গণতন্ত্রের যাত্রাকে বেগবান করবে, এবং এই প্রত্যাশায় আমরা শেষ করছি আমাদের আজকের প্রবাসে পরবাসে অনুষ্ঠান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।